মেনুর দ্বিতীয় পর্বে স্বাগতম। আমরা গত পর্বে এই ডিলেট পর্যন্ত দেখেছিলাম। এখন আমরা এই যে ফরম্যাটটা দেখব। ফরম্যাটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাটটা প্রায় প্রত্যেক কাজ করতে গেলেই আমাদের প্রয়োজন হয়। তো সেই জন্য আমি এখান থেকে এই যে ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটের মধ্যে দেখুন রো হাইড আছে, তারপরে অটো ফিড আছে। আর রো হাইড হচ্ছে যে এই যে রোটা, এটার হাইট কতটুকু। তো ধরুন যে আমরা এই রো হাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে আমাদের দেখাচ্ছে, আমরা চাইলে এখান থেকে বাড়াই দিতে পারি। ধরুন যে এখান থেকে আমরা 25 করে দিলাম, দিয়ে যদি ওকে করি তাহলে দেখুন এটা বেড়ে গেছে। আবার এটাকে এখানে ক্লিক করে এইভাবে টেনে টেনে কিন্তু বাড়ানো যেতে পারে। তো এইটাই হচ্ছে রো হাইট। তারপরে এখানে এই অটো ফিট রো আছে, অর্থাৎ আমি চাচ্ছি যে অটো ফিটে ক্লিক করলাম, তাহলে তার যতটুকু জায়গা দরকার, অর্থাৎ তার মধ্যে যে টেক্সটটুকু আছে সেই টেক্সটগুলোর জন্য যতটুকু জায়গা দরকার সে কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। একইভাবে এই কলাম উইথ এবং অটো কলাম, এটাও একই রকম। অর্থাৎ এই যে কলামটা আছে, ধরুন আমি এরকম বড় করে দিলাম, তারপরে এই কলামটা সিলেক্ট করে এখান থেকে আমি হচ্ছে অটো ফিট কলাম উইথ দিয়ে দিলাম। তাহলে দেখুন এই টেক্সটটার যতটুকু এরিয়া দরকার সেই এরিয়া অনুযায়ী কলামটাকে অটোমেটিক ফিট করে দিয়েছে। এরপর যেটা আছে সেটি হচ্ছে হাইড আনহাইড, অর্থাৎ কোনো একটি রো বা কলামকে হাইড করার জন্য সেটি সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে এটার উপরে রাইট ক্লিক করে হাইড করলে সেটি হাইড হয়ে গেল। আবার ধরুন যে এইভাবে সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করে আনহাইড করলে হাইড হয়ে গেল। এক্সেলের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন এটি প্রিন্ট করবেন বা এই তথ্যটি আপনি কারো কাছে পাঠাবেন, কিন্তু চাচ্ছেন যে এই ডাটাটি দেখাবেন না। সেক্ষেত্রে এই ঘরটি সিলেক্ট করে এখান থেকে যদি আপনি হাইডে ক্লিক করেন তাহলে কিন্তু সেটি হাইড হয়ে গেল। আবার পরবর্তীতে আনহাইড করার জন্য এই যে সিলেক্ট করে এখান থেকে আনহাইড, তাহলে সেটি আনহাইড হয়ে গেল। এইভাবে হাইড আনহাইড করা যায়। এরপরে রিনেম শিট হচ্ছে এই যে এখানে যে শিটের নাম আছে সেটি রিনেম করার জন্য। এরপর যেটি আছে সেটি হচ্ছে মুভ অর কপি শিট, অর্থাৎ এই যে শিটটি আছে আপনি চাচ্ছেন এই শিটটি অন্য কোনো এক্সেলের ওয়ার্কবুকে নিয়ে যাবেন, তো সেই জন্য মুভ করা হয়। তো ধরুন আমি এখান থেকে কোন ওয়ার্কবুকে দিব সেটা সিলেক্ট করলাম। আমি একটা নতুন একটি ওয়ার্কবুক নিলাম, এখান থেকে ক্রিয়েটে কপি দিলাম। তাহলে যেটা হলো সেটা হচ্ছে নতুন একটি ওয়ার্কবুক ক্রিয়েট হলো বুক 2 নামে, এবং আগের ওই ওয়ার্কবুক থেকে এই স্যালারি শিটটা কপি করে এনে এই শিটে দিয়ে দিল। এইভাবে হচ্ছে কপি পেস্ট করা হয়। আর প্রোটেক্ট শিট, এটা হচ্ছে কোনো একটি শিটকে যদি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করার দরকার হয় সেই ক্ষেত্রে এটি হলো প্রোটেক্ট শিট হিসেবে ব্যবহার করা হয়। ধরুন আমি এখানে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন যদি আমি ওকে দিই, দিয়ে আমি যদি এই শিটটি কারো কাছে পাঠাই, অর্থাৎ সে যদি এই শিটটি ওপেন করতে চায় তখন তাকে ওই আমি যে পাসওয়ার্ডটি দিলাম এই মুহূর্তে সেই পাসওয়ার্ডটি দিয়েই ওপেন করতে হবে। তো এইভাবে হচ্ছে প্রোটেক্ট করা হয় শিটটা। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক ধরনের কাজ আসলে আমি করতে পারবো না, কারণ এটি হচ্ছে প্রোটেক্ট করা। এখন যদি আনপ্রোটেক্ট করতে চাই এবং সবগুলো টুলস আবার অ্যাক্টিভ করতে চাই, সেই ক্ষেত্রে আনপ্রোটেক্টে সিলেক্ট করে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা দিয়ে ওকে করলে এগুলো আনপ্রোটেক্ট হয়ে গেল। এই ফরম্যাট সেলের মধ্যে আরেকটি আছে এই নিচে ফরম্যাট সেল, এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই যে নাম্বারের ফরম্যাটিং আছে, আমরা বলেছিলাম যে নাম্বারের ফরম্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। তো কোন একটি টেক্সট বা কোন একটি নাম্বারকে আলাদা আলাদা ফরম্যাটিং এ সাজানো হয়। যদি কখনো আপনার সংখ্যাগুলো নাম্বার হয় সেই ক্ষেত্রে এখান থেকে নাম্বার দিতে হয়। এবং এই নাম্বার ফরম্যাটের মধ্যে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেসিমেল আছে, অর্থাৎ কতটা শূন্য সেই সংখ্যাগুলোর পরে শো করবে সেটি। তারপরে এখানে হচ্ছে সেপারেটর, অর্থাৎ কমা আছে, কতটা সংখ্যার পরে কমা হবে সেটি এখানে দেখায়। কারেন্সি হচ্ছে যে কোনো দেশের কারেন্সিকে শো করবার জন্য ব্যবহার হয়। অ্যাকাউন্টিংও একই ক্ষেত্রে ব্যবহার হয়, এবং ডেটের ক্ষেত্রে ডেট এই নাম ফরম্যাটটি ব্যবহার হয়। টাইমের ক্ষেত্রে টাইম, পার্সেন্টেজের ক্ষেত্রে পার্সেন্টেজ, তারপরে যদি কোনো ভগ্নাংশ রিলেটেড কিছু থাকে অর্থাৎ ফ্র্যাকশন রিলেটেড তখন হচ্ছে এই ফ্র্যাকশন ব্যবহার হয়। আর টেক্সট হচ্ছে কোন একটি প্লেইন লেখার ক্ষেত্রে, ধরুন আপনি 500 একটি সংখ্যা লিখেছেন কিন্তু সেটি আপনার টেক্সট ফরম্যাট, অর্থাৎ টেক্সট রিলেটেড কোনো কাজে ব্যবহার হবে তখন সেটি টেক্সট। আর স্পেশাল কিছু আছে এর মধ্যে, জিপ কোড আছে আর কাস্টম আছে। এই কাস্টম নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও থাকবে, সেটি আপনারা একটু দেখে নেবেন যে কাস্টম নাম্বার ফরম্যাটিং কিভাবে করতে হয়, আমরা সেটি দেখাবো কোনো একটি ভিডিওতে। এরপরে যেটা আছে অ্যালাইনমেন্ট, সেটা হলো আমরা কিন্তু প্রথমে হোম মেনুর প্রথম পর্বে এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট গুলো দেখেছিলাম, এই অ্যালাইনমেন্ট গুলাই আর কি এখানে আছে। এই যে জেনারেল, তারপরে লেফট ইন্ডেন্ট হচ্ছে এইটা, অর্থাৎ এই বাম থেকে কতটুকু স্পেস জায়গা রাখবে। ধরুন আমি লেফট ইন্ডেন্ট দিলাম, দিয়ে এখান থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি দিয়ে দিলাম, তাহলে দেখুন এই বামে ঠিক কতটুকু জায়গা থাকবে সেটি হচ্ছে লেফট ইন্ডেন্ট। আবার এখান থেকে আমি গেলাম ফরম্যাট সেলে, তারপরে যেটা আছে রাইট ইন্ডেন্ট হচ্ছে এই রাইট সাইডে কতটুকু জায়গা ফাঁকা রেখে সেই লেখাটি শুরু হবে সেটি। ফিল জাস্টিফাই হচ্ছে যে কোনো একটি সেলের মধ্যে পুরো লেখাটি একেবারে সমান সমান করে দেওয়ার জন্য জাস্টিফাই ব্যবহার হয়। আর এখান থেকে র্যাপ টেক্সট, আমরা র্যাপ টেক্সট আগেও দেখেছিলাম, এই যে র্যাপ টেক্সট যেটা সিরিং টু ফিট হচ্ছে নির্দিষ্ট যে এরিয়া থাকে সেই এরিয়ার মধ্যে এটি অটোমেটিক সেট হয়ে যাবে। অর্থাৎ ধরুন যে আপনার কোনো একটি লেখা আছে অনেক বড়, কিন্তু আপনি যদি সেটিকে সিরিং টু ফিট দিয়ে দেন তাহলে সেই লেখাটি ওই নির্দিষ্ট জায়গার মধ্যে অটোমেটিক
অটোমেটিক সেট হয়ে যাবে। আবার এই এই নাম্বারের উপরে বা এই সেলের উপরে ক্লিক করেও এখান থেকে হচ্ছে ফরম্যাট সেল ওপেন করা যায়। এইটা ছিল মূলত অ্যালাইনমেন্টের মধ্যে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অরিয়েন্টেশন। এই যে অরিয়েন্টেশন আমরা যেটা এখান থেকে দেখেছিলাম, এই যে এটা একটা হচ্ছে ভার্টিক্যাল, আরেকটা হচ্ছে হরিজন্টাল, বা কোনো নির্দিষ্ট ডিগ্রি অনুযায়ী যদি ওরিয়েন্টেশন করতে চান সেই ক্ষেত্রেও এই যে এরকম করা যায়। তো এইটা ফরম্যাট সেলের মাধ্যমে করা হয়। আরেকটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট। তো ফন্টের অপশনগুলো আমরা এখান থেকে দেখেছিলাম, এখান থেকে ফন্ট সিলেক্ট করবার জন্য, তারপরে ফন্ট স্টাইল, ফন্টের সাইজ, এগুলা ফন্টের স্ট্রাইক থ্রু দেওয়ার জন্য। এবং এই যে ফন্টে আপনি সিলেক্ট করছেন এবং এখান থেকে যে অপশনগুলো ব্যবহার করছেন সেগুলো ব্যবহার করার পরে ফন্টটি কেমন দেখাবে সেটি কিন্তু এই যে এখানে এই ডিসপ্লেতে, প্রিভিউ ডিসপ্লেতে শো করছে। এই যে সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে উপরের দিকে নেওয়া, আর সাবস্ক্রিপ্ট মানে নিচের দিকে নেওয়া, অর্থাৎ ওই যে এই স্কোয়ার বি স্কোয়ার যেমন ওইটা ব্যবহার করার জন্য এই সুপার স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। আর বর্ডারের ব্যাপারে বলেছিলাম, বর্ডার হচ্ছে একটি সেলের চারিপাশে বর্ডার থাকে, অর্থাৎ উপরে, এই যে উপরে, তারপরে হচ্ছে নিচে এবং লেফটে এবং হচ্ছে রাইটে। এই বর্ডার আপনি ঠিক আপনার যে যে জায়গাতে দরকার, আপনি ধরেন যে চাচ্ছেন আপনার উপরে বর্ডার দরকার নাই, তাইলে এই বর্ডার সেই ঘরটি সিলেক্ট থাকা অবস্থায় উপরে বর্ডারটি উঠিয়ে দিলে সেখানে আর বর্ডার থাকবে না। একইভাবে আপনার যদি রাইট বর্ডার বা লেফট বর্ডার দরকার না হয়, এই যে একেবারে কোনোটাই দরকার না হয়, সেক্ষেত্রে আপনি এরকম নো বর্ডার করে দিতে পারেন। এভাবে হচ্ছে বর্ডার ব্যবহার করা হয়। এখন এই বর্ডারের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই স্টাইলগুলো যদি সিলেক্ট থাকা অবস্থায় বর্ডার দেওয়া হয় তাহলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে। আবার এর মধ্যে বিভিন্ন কালার আছে, অর্থাৎ কোনো বর্ডারের কালার যদি চেঞ্জ করতে চান সেটি এর মাধ্যমে করা হয়। নাম দিলে একেবারেই কোনো বর্ডার থাকবে না, এটি হলো বর্ডারের অপশন। আর ফিল হচ্ছে কোনো একটি সেলের যদি ফিল করতে চান সেটি যে নিচে আছে এখানে, এই ফিলের মাধ্যমে করা যেতে পারে। আর এটি হচ্ছে টেক্সটের কালার, এটা ছিল ফিল। আর প্রোটেকশন আমরা আগেই দেখেছিলাম। এই ছিল মোটামুটি ফরম্যাটের মধ্যে। অটোসাম হচ্ছে এখানে ধরুন এই যে টোটাল যে ঘরগুলো আছে, এই প্রত্যেকটি ঘরকে অটোমেটিক যোগ করার জন্য পাশের একটি ঘর সিলেক্ট করলাম, অটোসামে ক্লিক করে আমি এই ঘরগুলো যদি সিলেক্ট করে দিই তাহলে টোটাল যোগফল হয়ে গেল। তো এই অটোসাম মূলত ফর্মুলাজের মধ্যে পড়ে। এইগুলো আমরা যখন ফর্মুলাজ ধারাবাহিকভাবে দেখব তখন আরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার, অর্থাৎ এইগুলাকে কিভাবে ফিল্টার করবেন। ধরুন যে এই লেখাগুলো আছে, এখন এইগুলাকে আপনি কি হিসাবে ফিল্টার করবেন, A to Z হিসাবে করতে পারেন, তারপরে Z to A হিসাবে করতে পারেন। আবার এখান থেকে কাস্টম ফিল্টারও করা যায়, অর্থাৎ এই কাস্টম শর্টের মধ্যে গেলে এখান থেকে নামে করবেন নাকি ডেজিগনেশন অনুযায়ী করবেন, কি হিসাবে করবেন, বোনাস হিসাবে, সেইগুলা এই শর্ট করা যেতে পারে। এইখান থেকে আরেকটা বিষয় হচ্ছে যে এই ফিল্টারটা করার ক্ষেত্রে ধরুন যে আমি পুরো সবগুলো সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ক্লিক করে আমি যদি ফিল্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ফিল্টার অপশনটি ওপেন হয়ে গিয়েছে। এইগুলো আমরা যখন হচ্ছে ডাটা সিরিজের এই ফিল্টার অপশনটি দেখব তখন আরো বিস্তারিত বুঝতে পারবো। ফিল্টার দিয়ে সাধারণত এরকম ফিল্টার করা হয়। তো আমি চাচ্ছি ধরুন যে অফিসার ডেজিগনেশনে যারা আছে শুধু তাদের তথ্য শো করবো, তো সেই ক্ষেত্রে এই ফিল্টার ওপেন করে আমি যদি অফিসারে ক্লিক করি তাহলে দেখুন শুধুমাত্র যারা অফিসার আছে তাদের ডেটাগুলো শো করছে। এই ডেটার আসলে ভেরিয়েশন হিসাবে ব্যবহার করবার জন্য ফিল্টার অপশনটি ব্যবহার করা হয়। তো ফিল্টারটা আমরা ক্লিয়ার করে দিলাম, আবারও হোম মেনুতে ফিরে গেলাম। আর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড হচ্ছে যে কোনো একটি শিটের মধ্যে বিভিন্ন ডেটা খুঁজে পাবার জন্য, ধরুন যে আমার এখানে আমিরুল নামে কি ডেটা আছে আমি সেটা খুঁজতে চাচ্ছি, তো সেজন্য আমি এখানে আমিরুল লিখে যদি ফাইন্ড নেক্সটে দিই তাহলে দেখুন এই আমিরুল ঘরটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। রিপ্লেসটা হচ্ছে ঠিক এই আমিরুল লেখার জায়গায় ধরুন আমি চাচ্ছি আমিনুর হবে, তো সেই ক্ষেত্রে ফাইন্ড নেক্সটে দিয়ে আমরা যদি রিপ্লেস ক্লিক করি দেখেন আমিরুলের জায়গায় কিন্তু আমিনুর হয়ে গেছে। তো এভাবে হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস অপশন ব্যবহার করা হয়। এর মধ্যে আরো কিছু অপশন আছে, ম্যাচ কেস, অর্থাৎ যা লিখবেন সেটাই খুঁজে বের করবে। তো এগুলা নিয়ে আসলে বেশি বেশি ঘাটাঘাটি করতে হবে, তাহলে এক্সেলের আসলে বেসিক ধারণা এবং এক্সেল সম্পর্কে আরো ভালো জানা যাবে। এক্সেল ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিসের উপরে, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি এক্সেলে আসলে ভালো হতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।